আচ্ছা দেখেন, আপনারা এখানে যারা এসেছেন সবারই একটা অ্যাম্বিশন, সেটা হচ্ছে ইংরেজিতে কথা বলা। দ্যাটস মিন কি স্পোকেন ইংলিশ, মানে ইংরেজিতে আমরা কিভাবে কথা বলতে পারবো। ইংরেজি কিন্তু যে আমরা যে জানি না তা কিন্তু না, সবাই কিন্তু আমরা ইংরেজির সাথে সম্পৃক্ত। ছোটবেলা থেকেই কিন্তু আমরা ইংরেজি পড়ে আসছি, শিখে আসছি, বাট এরপরেও ইংলিশের প্রতি আমাদের কথা বলার জন্য একটা দুর্বলতা থেকেই যায়। সো ওইটা আমরা কিভাবে উইদাউট গ্রামার টেন্স আমরা কিভাবে ইংরেজিতে কথা বলতে পারবো, সেটা এখন আপনাদের সাথে আমি শেয়ার করব আমাদের মেথডটা। তো আমাদের মেথডটা বেসিক্যালি শুরু হয় হচ্ছে বাংলা কথার মাধ্যমে। আমরা বাংলা কথা দিয়ে কিভাবে আমরা দেখবো যে বাংলা কথার মাধ্যমে আমরা কিভাবে ইংরেজিতে কথা বলতে পারি, কত ইজিলি, কত ইজিয়েস্ট ওয়েতে আমরা আমাদের মেথডে কথা বলতে পারি। সেটা হচ্ছে দেখেন, আপনারা যখন বাংলা ভাষা কথা বলেন সেটা একটু খেয়াল করে দেখলে দেখতে পারবেন যে এটা কোনো না কোনো জায়গায় গিয়ে স্টপ হয়। এই যে আমি কথাগুলো যে বলছি সেটা কোনো না কোনো জায়গায় গিয়ে স্টপ হচ্ছে। তো এটা যদি আমরা একটু খেয়াল করে দেখি, দেখতে পারবেন যে দুইটা জায়গায় গিয়ে স্টপ হয়। একটা হচ্ছে আপনার কাজ ধারা থামে, আর একটা হচ্ছে কাজ ছাড়া থামে। যেমন আমি যদি বলি দেখেন যে আমি একজন শিক্ষক, বাক্যটা শেষ হয়েছে শিক্ষক দিয়ে। তো এই শিক্ষকটা যদি ফলো করেন, এটা কিন্তু কাজ না, এটা কি, এটা হচ্ছে কাজ ছাড়া একটা ওয়ার্ড, এবং এটাকে আমরা বলবো নন ভার্ব। যখন কোনো ওয়ার্ড দিয়ে কাজ বুঝাবে না সেটাকে বলবো আমরা নন ভার্ব, আর যখন কোনো ওয়ার্ড দিয়ে কাজ বুঝাবে সেটাকে আমরা বলবো ভার্ব। তো এরকম নন ভার্ব এবং ভার্বের আমরা হাজার হাজার সেন্টেন্সেস আছে, হাজার হাজার ওয়ার্ড আছে। যেমন আমি যদি বলি যে আমি একজন ব্যাংকার, বাক্য শেষ হয়েছে কোথায়, ব্যাংকার দিয়ে। তো ব্যাংকার কিন্তু কোনো কাজ না, ঠিক আছে। এটা হচ্ছে দ্যাটস মিন যখন কোনো কাজ বুঝাবে না তখন সেটাকে বলবো নন ভার্ব, তাহলে এটা হচ্ছে নন ভার্ব। আবার আমি যদি বলি যে আমি সুখী, বাক্য শেষ হয়েছে সুখী দিয়ে, সুখী দিয়েও কোনো কাজ বুঝাচ্ছে না, দ্যাটস মিন দিস ইজ নন ভার্ব। এখন আমি যদি বলি যে আমি প্রতিদিন স্কুলে যাই, বাক্য শেষ হয়েছে কোথায়, যাই শব্দটি দিয়ে। তো যাওয়াটা হচ্ছে একটা কাজ, দ্যাটস মিন দিস ইজ ভার্ব। তো এরপরে আমি যদি বলি যে আমি প্রতিদিন ভাত খাই, বাক্য শেষ হয়েছে কোথায়, খাই, খাই দিয়ে, খাওয়াটা একটা কাজ। তো আপনারা যদি একটু এক্সাম্পল হিসেবে যদি আপনারা একটু ট্রাই করেন, দেখবেন যে প্রতিনিয়ত আপনি যা কথাবার্তা বলছেন সবকিছু আপনার এই দুইটা ওয়ার্ডে গিয়ে স্টপ হয়। হয়তো বা আপনার ভার্ব দিয়ে স্টপ হচ্ছে, না হয়তো আপনার নন ভার্ব দিয়ে স্টপ হচ্ছে। সো আমরা এই কথাগুলোকে দুই ভাগে ডিভাইড করে ফেলছি, ভার্ব এবং নন ভার্ব। এবং আমাদের এই যে 24 ক্লাসেস থাকবে, আচ্ছা এই দুই জায়গায় গিয়ে স্টপ হবে। আপনারা যদি এক্সাম্পল হিসেবে একটু ট্রাই করে দেখেন, দেখবেন যে আপনি দৈনন্দিন জীবনে যাই কথা বলেন না কেন, হয়তো ভার্ব দিয়ে শেষ হবে, না হলে নন ভার্ব দিয়ে শেষ হবে। তো আমরা এট ফার্স্ট কি করলাম যে আমাদের কথাগুলোকে দুই ভাগে ডিভাইড করে ফেলেছি, ভার্ব এবং নন ভার্ব। তো এখন আমাদের মূল ফর্মুলাতে চলে যায়। যদি আমরা দেখবো যে কিভাবে ভার্ব দিয়ে যদি শেষ হয় বাক্যগুলো, কিভাবে আমরা সেন্টেন্স গুলো মেক করতে পারবো। নন ভার্ব দিয়ে যদি শেষ হয় তাহলে আমরা কিভাবে সেন্টেন্স গুলো মেক করে আমরা কনভারসেশন গুলো কন্টিনিউ করব। তো বাক্য যদি আমার নন ভার্ব দিয়ে শেষ হয়, যদি আমার সিচুয়েশন প্রেজেন্টে থাকে, তাহলে আমি শুধু তিনটা ভার্ব মাথায় রাখবো, সেটা হচ্ছে এম, ইজ, আর। আর বাক্য যদি আমার অতীতে থাকে, সিচুয়েশন যদি আমার অতীত থাকে, তাহলে আমি দুইটা ভার্ব মাথায় রাখবো, শুধু ওয়াজ, ওয়ার। আর যদি ভবিষ্যৎ হয় তাহলে সেক্ষেত্রে শ্যাল অথবা উইল। আর যদি পারফেক্ট হয় হ্যাভ অথবা হ্যাজ। এখন আমি দেখি যে আমি একটা সেন্টেন্স লিখেছি, এটা নন ভার্ব দিয়ে, যে আমি একজন ছাত্র, বাক্যের শেষে কি আছে, ছাত্র, ছাত্র দিয়ে কোনো কাজ বুঝাচ্ছে না, তাহলে এটা একটা নন ভার্ব। তাহলে আপনার মাথায় রাখতে হবে, বাক্য যদি আমার নন ভার্ব দিয়ে শেষ হয়, সিচুয়েশন যদি বর্তমানে থাকে, যাই ঘটুক না কেন, যাই সাবজেক্ট হোক না কেন, আমার শুধু তিনটা ভার্বই মাথায় রাখলে চলবে, এম, ইজ, আর। তাহলে দেখেন আমি একজন ছাত্র, এখানে সাবজেক্ট কি, আমি, আই বসালাম। তাহলে আই যেহেতু, আমার ভার্ব বসবে সবসময় এম, কারণ আই এর পরে অলওয়েজ ভার্ব কি বসে, এম, সেটা আমরা জানি। তাহলে আই এম, এরপরে যা হবে বাক্যের শেষে যে নন ভার্বটা থাকবে সেটা এখানে বসে যাবে, ভার্বের পরপর বাক্যের শেষে যে নন ভার্বটা থাকবে সেটা বসে যাবে। যেমন দেখেন আমি একজন ছাত্র, আই এম আ স্টুডেন্ট। এখন আপনি যদি বলেন যে তুমি, আমি জায়গায় যদি বলেন তুমি একজন ছাত্র, তাহলে আমির পরিবর্তে সাবজেক্ট বসে যাবে কি, ইউ। তাহলে ইউ যেহেতু বসবে, ভার্ব বসবে আর, কারণ আই ছিল সেজন্য এম বসেছে। যেহেতু ইউ বসাচ্ছি, ইউর পরে তো আমরা এম বসাতে পারি না,
তাহলে এখানে বসবে আর, তাহলে ইউ আর স্টুডেন্ট। আর এখন আমি যদি বলি যে মিনা একজন ছাত্র, তাহলে মিনা হচ্ছে একজন, তাহলে মিনা এখানে আই এর পরিবর্তে আমার বসাতে হবে মিনা, তাহলে মিনা ইজ আ স্টুডেন্ট। এরপরে যদি আমরা ছাত্র বলি, তাহলে আমরা সাবজেক্ট হিসেবে এখানে আই এর পরিবর্তে আসবে কি উই, তাহলে উই আর স্টুডেন্টস, উই আর স্টুডেন্টস। এরপরে আপনারা আরো হাজার হাজার নন ভার্ব দিয়ে সেন্টেন্সেস মেক করতে পারেন। যেমন আমি যদি বলি যে আমি একজন কৃষক, তাহলে এখানে সাবজেক্ট কি আমি, তাহলে আই অ্যাম আ ফার্মার, আমি একজন কৃষক, আই এম আ ফার্মার। তুমি একজন কৃষক, ইউ আর ফার্মার। সে একজন কৃষক, হি ইজ আ ফার্মার। আমরা কৃষক, উই আর ফার্মার্স। তারা কৃষক, দে আর ফার্মার্স। তো আপনারা যাই বলেন না কেন, এখানে কিন্তু এম ইজ আর এর বাইরে কিন্তু ভার্ব যাবে না। বেসিক্যালি আমাদের প্রবলেম হয় কোন জায়গায়, যে সাবজেক্টের পরে কোন ভার্বটা দিব সেটা নিয়ে কিন্তু আমাদের অনেক সময় অনেক কনফিউশন থাকে, যে সাবজেক্টের পরে আমরা কোন ভার্বটা দিব। এখন আপনি ফলো করবেন কি, আপনার বাক্যটা শেষ হয়েছে কোন জায়গায়। বাক্য যদি আপনার নন ভার্ব দিয়ে শেষ হয় এবং সিচুয়েশন যদি আপনার বর্তমানে থাকে, তাহলে তো কোনো কথাই নেই, তাহলে আপনি শুধু তিনটা ভার্ব মাথায় রাখলে হচ্ছে। সেটা কি কি, এম, ইজ, আর। এখন দেখেন সিচুয়েশন যদি আপনার অতীতে হয়, যেমন বাক্য যদি আপনার নন ভার্ব দিয়ে, নন ভার্ব বুঝাচ্ছি কিন্তু বাক্য যদি নন ভার্ব দিয়ে শেষ হয়, সিচুয়েশন যদি অতীতে থাকে, দ্যাট টাইম আমি কি করব, এম ইজ আরটাকে সরিয়ে আমার মাথায় নিয়ে আসবো ওয়াজ হয়। সিচুয়েশন যেহেতু আমার অতীতে আছে, তাহলে আমি একজন ছাত্র, এটাকেই যদি আমি অতীত সিচুয়েশনে বলি যে আমি একজন ছাত্র ছিলাম, তাহলে হয়ে যাবে কি আই ওয়াজ আ স্টুডেন্ট। এখানে আমি যদি বলি যে তুমি একজন ছাত্র ছিলে, তাহলে ইউ, যেহেতু তুমি বলেছি তাহলে আই এর পরিবর্তে আমি বসাবো ইউ, তাহলে ইউর পরে ওয়াজ না দিয়ে আমাদের বসাতে হবে ওয়ার। প্লিজ আঁকাআঁকি করবেন না, ইউর পরে ওয়াজ না দিয়ে আমরা বলবো কি ওয়ার, তাহলে ইউ আর এ স্টুডেন্ট। এখন যদি বলি যে তারা ছাত্র, দে ওয়ার স্টুডেন্টস। মিনা একজন ছাত্র ছিল, মিনা ওয়াজ আ স্টুডেন্ট। করিম একজন ছাত্র ছিল, করিম ওয়াজ আ স্টুডেন্ট। আমরা ছাত্র ছিলাম, উই ওয়ার স্টুডেন্টস। তারা ছাত্র ছিল, দে ওয়ার স্টুডেন্টস। তো এখন দেখেন সাবজেক্ট আমার যাই হোক না কেন, আমার সিচুয়েশন যদি অতীতে থাকে, দ্যাট টাইম আমি শুধু মাথায় রাখবো দুইটা ভার্ব, একটা হচ্ছে ওয়াজ, একটা হচ্ছে ওয়ার। এখন আমি নিয়ে যাই দেখেন সিচুয়েশন যদি আমার ভবিষ্যতে হয়, দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট সেন্টেন্স। দেখেন আমার সিচুয়েশন যদি ভবিষ্যতে হয়, আমরা তো ভবিষ্যৎ মানে অলওয়েজ আমাদের মাথায় কাজ করে উইল অথবা শ্যাল, ঠিক আছে। তো অনেকেই বলবেন যে শ্যালটা কেন ইউজ করি না, তো শ্যালটা হচ্ছে আপনি আই এবং উই ক্ষেত্রে শ্যাল ইউজ করবেন, আর বাকি সব জায়গায় চাইলে উইল ইউজ করবেন। কিন্তু রিসেন্টলি একটা রুলস হয়েছে যে আপনি যদি চান সেক্ষেত্রে সব জায়গায় উইল ইউজ করতে পারেন, ঠিক আছে। তো আমি প্রেফার করি যে উইলটা ইউজ করাই বেটার, কারণ হচ্ছে আপনি যখন শ্যাল ইউজ করবেন তখন শ্যালটা শুধুমাত্র আই এবং উইল ক্ষেত্রে ইউজ করতে পারবেন, আর অন্য ক্ষেত্রে শ্যাল ইউজ করা যাবে না। বাট আপনি যদি চান তো আপনি সব জায়গায় উইল ইউজ করতে পারবেন। সো আমি এখন যেগুলো প্র্যাকটিস করাবো সেগুলো সব উইল দিয়েই করাবো, বাট আপনারা যদি চান আই এবং উইল ক্ষেত্রে শ্যাল ইউজ করতে পারেন। তো আরেকটা জিনিস যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে দেখেন যে আমাদের মেথডটা কতটুকু হেল্পফুল। এখন আপনারা এই জিনিসটাতে আরেকটু বুঝতে পারবেন যে ভবিষ্যৎ মানে আমাদের মাথায় সবসময় একটা কাজ করে ধারণা আছে যে শ্যাল অথবা উইল, কিন্তু আমরা জানি যে অনেক সময় শ্যাল বি উইল বি বসে, আবার অনেক সময় শুধু শ্যাল উইল বসে। কিন্তু ডেফিনেটলি আমরা অনেকে হয়তো বা জানি না যে শ্যাল উইলের সাথে আমরা বিটা কখন ইনক্লুড করব। তো আপনারা যদি আমাদের মেথড অনুযায়ী ভার্ব এবং নন ভার্বটা ফলো করেন, তাহলে আপনাদের এই জিনিসটা আর কখনো কনফিউশন হবে না। তো আমি শুরুতেই বলেছি যে আমরা বাক্যগুলোকে দুই ভাগে ডিভাইড করে ফেলেছি, একটা হচ্ছে ভার্ব, একটা হচ্ছে নন ভার্ব। আমরা প্রতিনিয়ত যাই কথা বলি সেটা দুইটা পর্যায়ে গিয়ে থামবে, একটা হচ্ছে ভার্ব দিয়ে থামবে, নয়তোবা নন ভার্ব দিয়ে থামবে। ভার্ব কাজ, নন ভার্ব কাজ না। তো আমরা নন ভার্বে ছিলাম, তো নন ভার্ব দিয়ে আমার যদি বাক্য শেষ হয়, সিচুয়েশন যদি আমার ভবিষ্যতে থাকে, দ্যাট টাইম উইলের সাথে একটা বি চলে আসবে। যেমন দেখেন আমি একজন ছাত্র হব, আই উইল বি আ স্টুডেন্ট। আমি একজন শিক্ষক হব, আই উইল বি আ টিচার।
আমি একজন ব্যাংকার হব, আই উইল বি আ ব্যাংকার। আমি সুখী হব, আই উইল বি হ্যাপি। আমি দুঃখী হব, আই উইল বি স্যাড। আমি একজন আমি একজন নাট্যকার হব, আই উইল বি আ ড্রামাটিস্ট। তো আপনার বাক্য যদি নন ভার্ব দিয়ে শেষ হয়, সিচুয়েশন যদি ভবিষ্যতে থাকে, অলওয়েজ উইলের সাথে একটা বি চলে আসবে। আর বাক্য যদি আপনার ভার্ব দিয়ে শেষ হতো, উইলের সাথে কখনো বি আসবে না। যেমন দেখেন, আমি ভার্ব দিয়ে এক্সাম্পল বলি। যেমন আমি খেলি, বাক্য শেষ হয়েছে কোথায়? খেলি। খেলাটা হচ্ছে কাজ, দ্যাটস মিন দিস ইজ ভার্ব। তো এটাকে যদি আমি সিচুয়েশন চেঞ্জ করে বলি যে আমি খেলবো, দিস ইজ ফিউচার সিচুয়েশন, ভবিষ্যৎ সিচুয়েশন। তো আমি খেলবো, আই উইল প্লে। আমি লিখবো, আই উইল রাইট। আমি শিখবো, আই উইল লার্ন। আমি খাবো, আই উইল ইট। আমি যাব, আই উইল গো। আমি আসবো, আই উইল কাম। আর এদিকে নন ভার্ব দিয়ে যেগুলো বলছে, তখন উইলের সাথে কিন্তু বি চলে আসছে। যেমন আমি একজন শিক্ষক হব, আই উইল বি টিচার। আমি একজন ছাত্র হব, আই উইল বি স্টুডেন্ট। আমি একজন কৃষক হব, আই উইল বি আ ফার্মার। আমি একজন লয়ার হব, আই উইল বি আ লয়ার। আমি একজন রাজনীতিবিদ হব, আই উইল বি আ পলিটিশিয়ান। সো এই ডিফারেন্টটা আপনারা বুঝে নেন ভালো করে। যদি আপনার বাক্য ভার্ব দিয়ে শেষ হয়, সিচুয়েশন যদি ভবিষ্যতে থাকে, উইলের সাথে সরি উইল বসবে শুধু। আর আপনার বাক্য যদি নন ভার্ব দিয়ে শেষ হয়, সিচুয়েশন যদি ভবিষ্যতে থাকে, উইলের সাথে বি বসবে। আই থিঙ্ক সো যারা জানতেন না এই জিনিসটা, আর কখনো উইল এবং উইল বির মধ্যে আর কখনো প্যাচ লাগবে না কোনো সময়, যদি আপনারা এই আমাদের যে ফরম্যাটটা ভার্ব এবং নন ভার্বের, এটা যদি একটু ফলো করেন। আচ্ছা, এখন আসি, সিচুয়েশন হচ্ছে পারফেক্ট। আমি একজন ছাত্র হয়েছি, মানে কাজটা আমি রিসেন্টলি করেছি, বাট এর ফলাফল এখনো বিদ্যমান আছে। যদি আমরা গ্রামারের ভাষায় বলি তাহলে প্রেজেন্ট পারফেক্ট। আর বাংলায় যদি বলি বর্তমান বর্তমান, মানে রিসেন্টলি আমি কাজটা করে ফেলেছি, কিন্তু এর প্রতিক্রিয়া এখনো আছে বা রেজাল্টটা এখনো বিদ্যমান আছে। সো দ্যাট টাইম কি হবে, আমরা ভার্ব হিসেবে ব্যবহার করব হচ্ছে হ্যাভ অথবা হ্যাজ। হ্যাভ অথবা হ্যাজ। তো আমরা জানি হ্যাভ হ্যাজ তো আমরা হচ্ছে সবসময় ব্যবহার করি, কিন্তু অনেক সময় হ্যাভ হ্যাজ এর সাথে কিন্তু বিন আসে, বি ডাবল ই এন, বিন। তো আমাদের এটাও অনেকেরই প্রবলেম হয়, আমি জানি যে বিনটা কখন ইনক্লুড করব। হ্যাভ হ্যাজ তো অলওয়েজ বসে, হ্যাভ হ্যাজ এর সাথে বিনটা কখন ইনক্লুড করব। তো এই ক্ষেত্রেও আমাদের ভার্ব এবং নন ভার্বটা এফেক্ট ফেলে। সেটা হচ্ছে দেখেন, যদি আপনার বাক্য ভার্ব দিয়ে শেষ হয়, আপনার সিচুয়েশন যদি পারফেক্টে থাকে, সেক্ষেত্রে হ্যাভ এর সাথে বিন আসে না। কিন্তু নন ভার্ব দিয়ে যদি শেষ হয়, আপনার পারফেক্টে যদি থাকে, হ্যাভ হ্যাজ এর সাথে অবশ্যই বিন আসবে। যেমন দেখেন যে আমি আমি একজন ছাত্র হয়েছি। আমি একজন ছাত্র হয়েছি, তাহলে আই হ্যাভ বিন আ স্টুডেন্ট। আই হ্যাভ বিন আ স্টুডেন্ট। তুমি একজন ছাত্র হয়েছো, ইউ হ্যাভ বিন আ স্টুডেন্ট। আমরা ছাত্র হয়েছি, উই হ্যাভ বিন স্টুডেন্টস। তারা ছাত্র হয়েছে, দে হ্যাভ বিন স্টুডেন্টস। আমি একজন ব্যাংকার হয়েছি, আই হ্যাভ বিন আ ব্যাংকার। আমি একজন কৃষক হয়েছি, আই হ্যাভ বিন আ ফার্মার। আমি সুখী হয়েছি, আই হ্যাভ বিন হ্যাপি। আমি দুঃখী হয়েছি, আই হ্যাভ বিন স্যাড। আর এখানে দেখেন নন ভার্ব দিয়ে শেষ হচ্ছে বিদায়, হ্যাভ হ্যাজ এর সাথে বিন চলে আসছে। কিন্তু আমি ভার্ব দিয়ে যদি এক্সাম্পল বলি, দেখেন যে আমি খেলি, বাক্য শেষ হয়েছে খেলা দিয়ে, তাহলে খেলাটা হচ্ছে ভার্ব। তাহলে আই প্লে, এটাকে যদি আমি পারফেক্টলি নিয়ে যাই, যে আমি খেলেছি, আই হ্যাভ প্লেড। আমি খেয়েছি, আই হ্যাভ ইটন। আমি দেখেছি, আই হ্যাভ সিন। তাহলে এখানে দেখেন হ্যাভ এর সাথে কিন্তু বিন আসছে না, কারণ আপনার বাক্য ভার্ব দিয়ে শেষ হয়েছে, হ্যাভ এর সাথে বিন আসছে না। কিন্তু নন ভার্বের ক্ষেত্রে হ্যাভ এর সাথে আপনার বিন চলে আসবে। তারপর আমি খেয়েছি, আই হ্যাভ ইটন। আমি লিখেছি, আই হ্যাভ রিটন। আমি দেখেছি, আই হ্যাভ সিন। আমি পড়েছি, আই হ্যাভ রেড। আমি আমি গান করেছি, আই হ্যাভ সিং আ সং। তাহলে এই ক্ষেত্রে দেখেন প্রত্যেকটার আপনার হ্যাভ হ্যাজ শুধু বসছে, হ্যাভ হ্যাজ এর সাথে কখনো বিন ইনক্লুড হচ্ছে না। কিন্তু নন ভার্ব দিয়ে যখন বলছেন, হ্যাভ হ্যাজ এর সাথে বিন চলে আসছে। তো এই হচ্ছে আমাদের চারটা সিচুয়েশন নন ভার্বের। তাহলে
নন ভার্ব যদি আমি ভার্ব এবং নন ভার্ব দিয়ে যদি আমার বাক্যগুলো কোন জায়গায় শেষ হয়েছে, ভার্ব দিয়ে শেষ হয়েছে কিনা নন ভার্ব দিয়ে শেষ হয়েছে সেটা যদি আইডেন্টিফাই করি, তাহলে কিন্তু আপনার সাবজেক্টের পর যে ভার্বটা লিখবেন সেটা আমাদের মেথডের মধ্যেই দেয়া আছে, মেথডের মধ্যেই দেয়া আছে। আপনি শুধু মনে রাখবেন বাক্য যদি আমার নন ভার্ব দিয়ে শেষ হয়, আমার সিচুয়েশন যদি প্রেজেন্টে থাকে, তাহলে আমি তিনটা ভার্ব শুধু মাথায় রাখবো, এম, ইজ, আর। বাক্য যদি আমার নন ভার্ব দিয়ে শেষ হয়, সিচুয়েশন যদি অতীতে থাকে, দ্যাট টাইম আমি দুইটা ভার্ব মাথায় রাখবো, ওয়াজ, ওয়ার। আর ভবিষ্যতে শেষ হলে উইল অথবা শ্যাল, কিন্তু উইল শ্যালের সাথে একটা বি চলে আসবে নন ভার্বের ক্ষেত্রে, আমি বারবার বলছি নন ভার্বের ক্ষেত্রে। আর পারফেক্টে যদি শেষ হয়, পারফেক্ট সিচুয়েশন যদি থাকে, নন ভার্বের ক্ষেত্রে হ্যাভ এর সাথে বিন চলে আসবে। অবশ্যই মনে রাখবেন নন ভার্ব দিয়ে শেষ হলে হ্যাভ এর সাথে বিন চলে আসবে। দ্যাটস ইজ 4 সিচুয়েশন। তো এক্ষেত্রে এখন এই চারটা সিচুয়েশন যে আমরা করেছি, প্রত্যেকটা সিচুয়েশন ছিল অ্যাসার্টিভ এর। এখন অলওয়েজ কনভারসেশনে যে আমরা হাবোধক কথা বলবো তা তো না, আমরা অনেক সময় নাবোধক কথা বলি, এবং কনভারসেশন করতে গেলে সামনের জনকে অবশ্যই কোয়েশ্চেন জিজ্ঞেস করতে হয়, অবশ্যই ডাব্লিউএস কোয়েশ্চেন জিজ্ঞেস করতে হয়। তো আমরা দেখবো যে কত ইজিয়েস্ট ওয়েতে আমরা এই চারটা সেন্টেন্স থেকে হাজার হাজার সেন্টেন্সেস মেক করতে পারি। আর আরেকটা জিনিস আপনাদেরকে বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে দেখেন আমরা যে স্পোকেনটা যেভাবে শেখাই সেটা হচ্ছে আমাদের তিনটা স্টেপ থাকে। ফার্স্ট স্টেপ ইজ ভোকাবুলারি, কারণ একটা ভাষা আমরা যখন জানি, যখন শিখি, দ্যাট টাইম আমাদের ভোকাবুলারি মাস্ট বি নিডেড, কারণ ভোকাবুলারি বা শব্দ ভান্ডার ছাড়া কিন্তু আপনি কথা বলতে পারবেন না। তো এটার জন্য আমাদের যা করতে হবে সেটা হচ্ছে আমরা ফার্স্টে ক্লাসের শুরুতে প্রত্যেক দিন 30টা করে, মানে প্রত্যেক ক্লাসে 30টা করে ভোকাবুলারি পড়াই, এবং ক্লাসে আমরা করানোর চেষ্টা করি, কারণ আমরা জানি যারা এখানে আসেন তারা ম্যাক্সিমাম জব হোল্ডার থাকেন বা বিজিয়েস্ট লাইফ লিড করেন। তো সেক্ষেত্রে 30টা করে ভোকাবুলারি আমরা ক্লাসে পড়াই। দেন সেকেন্ড স্টেপ হুইচ ইজ মোস্ট ইম্পর্টেন্ট, বিকজ আপনারা ইংরেজি পারেন কিন্তু সেটা কখনো প্র্যাকটিক্যালি প্র্যাকটিস করেননি বা কারোর সাথে কথা বলেননি। বাংলার ক্ষেত্রে দেখেন, বাংলাটা আমরা যেভাবে শিখেছি, বাংলা ভাষা যখন ছোট বাচ্চাটা শিখে, সে ভোকাবুলারি গুলো কালেক্ট করার পরে আশেপাশে সবার সাথে কিন্তু ভাঙা ভাঙা শব্দ দিয়ে সব প্র্যাকটিস করার ট্রাই করে। কিন্তু আমরা ইংলিশ পারি কিন্তু সেটা কখনো মানুষের সাথে কনভারসেশন করি নাই, কারোর সাথে প্র্যাকটিস করি নাই। তো সেজন্যই আমাদের সেকেন্ড স্টেপে আমরা কনভারসেশন কন্টিনিউ করি। আপনি যখন এখানে ক্লাসে সবার সাথে কনভারসেশন করবেন, টিচারের সাথে কনভারসেশন করবেন, আপনি যেগুলো জানেন সেগুলো কিন্তু আপনার চর্চাটা হয়ে যাবে। যেটা আমাদের জড়তা কাজ করে বা শাইনেস বলেন, সেটা কিন্তু আস্তে আস্তে কনভারসেশনের মাধ্যমে রিমুভ হয়ে যাবে। আর থার্ড স্টেপ ইজ হুইচ ইজ মোস্ট ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে প্রেজেন্টেশন। আমাদের প্রত্যেক ক্লাসে একটা করে টপিকস এর উপরে প্রেজেন্টেশন থাকে, কারণ বাংলা বিষয়ে কারো সামনে যখন কিছু প্রেজেন্ট করতে যাই, দ্যাট টাইম আমরা কিন্তু অনেক মানে ঘাবড়িয়ে যাই যে কি বলবো, কিভাবে বলবো, কার সাথে কি কথা বলবো, আমাদের অনেক প্রবলেম ফেস করতে হয়। তো আপনি যদি প্রত্যেকটা ক্লাসে একটা করে টপিকস এর উপর প্রেজেন্টেশন দেন, তো দেখা যাবে কি আপনি এখানে সবাই ব্যাচমেট থাকবে, সবাই আপনার পর্যায়ে থাকবে, আপনি যেমন শিখতে আসছেন সবাই ওই জিনিসটা আপনার মতোই শিখতে আসছে। তো সেজন্য আপনি যখন সবার সামনে কথা বলবেন, আস্তে আস্তে দেখবেন 2-3টা প্রেজেন্টেশনের পরে আপনার ভয়টা আস্তে করে চলে গেছে, আপনি ইংলিশে যে কোনো টপিকসে ফ্লুয়েন্টলি বলতে পারছেন, আপনি খুব দ্রুতভাবে বলতে পারছেন। সো আপনি যখন 24 ক্লাসেস যাবে তখন আপনি ইংলিশটা কত ভালোভাবে বলতে পারতেছেন, তখন আপনি প্র্যাকটিক্যালি প্রমাণ পাবেন। কারণ এখানে যখন আস্তে আস্তে বলবেন তখন গিয়ে আপনার জড়তাটা আস্তে আস্তে রিমুভ হবে। তো এই হচ্ছে আমাদের তিনটা স্টেপ। ফার্স্ট স্টেপ ইজ ভোকাবুলারি, সেকেন্ড কনভারসেশন, থার্ড প্রেজেন্টেশন। ঠিক আছে? আচ্ছা, এখন যাই আমি যেটা এতক্ষণ আমরা অ্যাসার্টিভ করেছিলাম বা অ্যাফার্মেটিভ যাই বলেন না কেন, হ্যাঁ বোধ, এখন আমরা দেখব যে আমাদের এই 4টা সেন্টেন্স থেকে কিভাবে আমরা 8টা সেন্টেন্সে ট্রান্সফার করতে হয়। আর আরেকটা জিনিস আপনাদেরকে বলে নিই, সবাইকে বলে নিই, সেটা হচ্ছে আপনারা তো যারা জুম অ্যাপ ইউজ করেন সবাই জানেন যে 40 মিনিটস টাইম থাকে, টাইম ডিউরেশন 40 মিনিটস থাকে। তো লাইনটা কেটে গেলে অবশ্যই আবার সেম ওয়েতে এন্টার করবেন। ঠিক আছে? আমিও আবার আপনাদের সাথে জয়েন করব, আর আমি যখন ক্লাস শেষ করব অবশ্যই আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে যাব। সো আপনাদের 40 মিনিটস পরে ক্লাস শেষ হয়ে গেলে আপনারা সেম ওয়েতে এন্টার করবেন। আচ্ছা দেখেন,
এতক্ষণ আমরা অ্যাসার্টিভ করেছি, এখন এই সেন্টেন্স থেকে যদি আমরা নেগেটিভ ভাবে কারোর সাথে কনভারসেশন করতে যাই তাহলে খুব ইজিয়েস্ট ওয়েতে নেগেটিভ আমরা কনভারসেশন করতে পারি। যেমন আমি একজন ছাত্র, আমি স্টুডেন্ট, এখন এটাকে যদি নেগেটিভ বলি যে আমি একজন ছাত্র না, জাস্ট এম এর পরে নট বসিয়ে দিব। বিভার্ব গুলো যেখানে আছে প্রত্যেকটা বিভার্বের পরে নট বসিয়ে দিব, তাহলে আমার সেন্টেন্সেস গুলো নেগেটিভ হয়ে যাবে। দেখেন যে আমি একজন ছাত্র না, আই এম নট আ স্টুডেন্ট। আমি একজন ছাত্র ছিলাম না, আই ওয়াজন্ট আ স্টুডেন্ট। তো আমরা যেহেতু এখানে স্পোকেন করতে আসছি সেজন্য আমরা কন্ট্রাক্টেড ফর্মে কত ইজিয়েস্ট মানে স্ক্রিপ্ট করে কথাগুলো কিভাবে কনভারসেশন করতে পারি সেই জিনিসটা আমরা প্র্যাকটিস করব। তো অনেকেই হয়তো ওয়াজন্ট ওয়ারেন্ট বলতে একটু প্রবলেম হবে, বাট আপনি যখন আমার সাথে আপনার ব্যাচমেটদের সাথে যখন আপনার প্র্যাকটিস করবেন তখন জিনিসগুলো ঠিক হয়ে যাবে। তাহলে আমি একজন ছাত্র ছিলাম না, আই ওয়াজন্ট এ স্টুডেন্ট। আমি একজন ছাত্র হব না, আই ওন্ট বি আ স্টুডেন্ট। মানে উইল নট কে আমরা বলবো ওন্ট। আই ওন্ট বি আ স্টুডেন্ট, বিটা বি এর জায়গায় থাকবে, জাস্ট উইল এর পরে নট বসাবো, আর উইল নট একসাথে হয়ে যাবে ওন্ট। আই ওন্ট বি আ স্টুডেন্ট। আমি একজন ছাত্র হইনি, আই হ্যাভেন্ট বিন আ স্টুডেন্ট। এরপরে আমি জায়গায় আমি যদি এই জায়গায় তুমি ইউজ করি, দেখেন তাহলে তুমি একজন ছাত্র না, ইউ আরন্ট এ স্টুডেন্ট। এই যে পাশে দেওয়া আছে দেখেন আরন্ট, আর নট কে আমরা বলবো আরন্ট। ইউ আরন্ট এ স্টুডেন্ট। তুমি একজন ছাত্র ছিলে না, ইউ ওয়ারেন্ট আ স্টুডেন্ট। এই যে ওয়ারেন্ট পাশে দেওয়া আছে। তুমি একজন ছাত্র হবে না, ইউ ওন্ট বি আ স্টুডেন্ট। তুমি একজন ছাত্র হওনি, ইউ হ্যাভেন্ট বিন আ স্টুডেন্ট। তাহলে এখানে আপনি যেই নন ভার্বই বসান না কেন, আপনার যে সাবজেক্টই বসান না কেন, আপনার কিন্তু ভার্ব ওইটাই থাকবে। প্রেজেন্টে হলে শুধু তিনটা ভার্ব মাথায় রাখবেন, আমি স্যার, অতীত হলে ওয়াস আর, ভবিষ্যৎ হলে উইল বি অথবা শ্যাল বি, আর পারফেক্ট হলে হ্যাভ বিন অথবা হ্যাজ বিন। এখন আমি যদি বলি যে আমি সুখী, আমি সুখী বদলে বলি তারা সুখী, তাহলে তারা সুখী, দে আর হ্যাপি। তারা সুখী না, দে আরন্ট হ্যাপি। তারা সুখী ছিল না, দে ওয়ারেন্ট হ্যাপি। ওয়ার নট কে আমরা বলবো ওয়ারেন্ট, দে ওয়ারেন্ট হ্যাপি। তারা সুখী হবে না, দে ওন্ট বি হ্যাপি। তারা সুখী হয়নি, দে হ্যাভেন্ট বিন হ্যাপি। তো এতক্ষণ আমরা অ্যাফার্মেটিভ আর নেগেটিভটা দেখেছি, এখন আসি কোয়েশ্চেনে। আমরা যখন কারোর সাথে কনভারসেশন করব, নিজে একটা অ্যান্সার দেওয়ার পরে সামনের জনকে আবার কোয়েশ্চেন করতে হবে। এখন কোয়েশ্চেনটা আমরা কিভাবে করব, এই ফরম্যাট থেকে কত ইজিয়েস্ট ওয়েতে আমরা কোয়েশ্চেন মেক করব সেটা আপনারা এখন দেখতে পারবেন। আর এর আগে আমরা যাই টাইপস অফ কোয়েশ্চেন। বেসিক্যালি কোয়েশ্চেন তিন ধরনের হয়ে থাকে, ইয়েস নো, আর হচ্ছে ডব্লিউএস, আর হচ্ছে ট্যাগ কোয়েশ্চেন। ট্যাগ কোয়েশ্চেনটা অ্যাকচুয়ালি লাগে না। তো আমরা দুইটা ফরম্যাটের কোয়েশ্চেন দিয়ে প্র্যাকটিস করব, সেটা হচ্ছে ইয়েস নো কোয়েশ্চেন এন্ড ডব্লিউএস কোয়েশ্চেন। তো এর আগে বলে নেই যে অনেকেই চিনেন ইয়েস নো কোয়েশ্চেন কোনটা, ডব্লিউএস কোয়েশ্চেন কোনটা। অনেকেরই কনফিউশন আছে যে কখন ইয়েস নো কোয়েশ্চেন কিভাবে মেক করি আর ডব্লিউএস কোয়েশ্চেন কিভাবে মেক করি। তো এর কনফিউশনটা দূর করার জন্য আপনাদেরকে একটা এক্সাম্পল দেই, সেটা হচ্ছে দেখেন যখন আপনাকে কেউ প্রশ্ন করে, দ্যাট টাইম আপনার যদি কি দিয়ে কোয়েশ্চেন করে যে আপনি কি ভাত খেয়েছেন, তো কি দিয়ে কোয়েশ্চেনটা করলো যে আপনি কি ভাত খেয়েছেন, আপনি এটা অ্যান্সার যদি হ্যাঁ বা না এর মাধ্যমে দিতে পারছেন, দ্যাটস মিন দিস ইজ ইয়েস নো কোয়েশ্চেন। যে হ্যাঁ আমি ভাত খেয়েছি অথবা না আমি ভাত খেয়েনি। আপনি কি স্কুলে গিয়েছেন, হ্যাঁ গিয়েছি অথবা যাইনি। এখন এটাকে আমি যদি বলি যে আপনি কি কি দিয়ে ভাত খেয়েছেন, আপনি কিন্তু তখন হ্যাঁ বা না বললে হবে না, কেউ কিন্তু আপনার কথায় অ্যান্সারটা প্রপারলি পাবে না। আপনার বলতে হবে যে আপনি কি কি দিয়ে এক্স্যাক্টলি ভাত খেয়েছেন, তখন আপনার ডিসক্রাইব করা লাগবে। দ্যাটস মিন দিস ইজ ডব্লিউএস কোয়েশ্চেন। আর হ্যাঁ বা না এর মাধ্যমে যদি অ্যান্সার পান, দিস ইজ ইয়েস নো কোয়েশ্চেন। আর যদি আপনার ডিসক্রাইব বা বর্ণনা করা লাগে, দ্যাটস মিন দিস ইজ ডব্লিউএস কোয়েশ্চেন। তো এখন আমরা যাই যে আমরা 4টা থেকে বেসিক্যালি 8টা সেন্টেন্স করে ফেলেছি, এখন আমরা দেখবো যে আমরা কিভাবে ইয়েস নো কোয়েশ্চেনটা করি। যেমন আমাদের এক্সাম্পল ছিল হচ্ছে যে আমি একজন ছাত্র। এখন এটাকে যদি কি দিয়ে কোয়েশ্চেন করে, তাহলে সেক্ষেত্রে আমি কি করব, ভার্বটাকে জাস্ট সামনে নিয়ে আসব, তাহলে আমার 8টা সেন্টেন্স 12টা সেন্টেন্সে পরিণত হবে।
ভার্বটাকে জাস্ট সামনে নিয়ে আসবো যে আমি কি একজন ছাত্র, am I a student? আমি কি একজন ছাত্র ছিলাম, was I a student? আমি কি একজন ছাত্র হব, will I be a student? উইলটাকে শুধু সামনে আনবো, বিটা বি এর জায়গায় থেকে যাবে। আমি কি একজন ছাত্র হয়েছি, have I been a student? এরপর আরেকটা এক্সাম্পল বলেছিলাম যে আমি সুখী, আই এম হ্যাপি। এটাকে যদি আমি কোয়েশ্চেন করি যে আমি কি সুখী, এম আই হ্যাপি? আমি কি সুখী ছিলাম, ওয়াজ আই হ্যাপি? আমি কি সুখী হব, উইল আই বি হ্যাপি? আমি কি সুখী হয়েছি, হ্যাভ আই বিন হ্যাপি? এখন আমি পরিবর্তে আমি যদি বলি যে তুমি, তুমি কি সুখী, আর ইউ হ্যাপি? তুমি কি সুখী ছিলে, আর ইউ হ্যাপি? তুমি কি সুখী হবে, উইল ইউ বি হ্যাপি? তুমি কি সুখী হয়েছো, হ্যাভ ইউ বিন হ্যাপি? তো আপনি যেভাবেই কোয়েশ্চেন করেন না কেন, জাস্ট কি দিয়ে যদি কোয়েশ্চেন করেন, বাক্য যদি আপনার নন ভার্ব দিয়ে শেষ হয়, জাস্ট খুব ইজিয়েস্ট ওয়েতে আপনি বিভার্বটাকে সামনে এনে যে কোনো কোয়েশ্চেন আপনি করতে পারেন। যেমন তুমি একজন ডাক্তার, ইউ আর ডক্টর। তুমি কি একজন ডাক্তার, আর ইউ আ ডক্টর? তুমি কি একজন লয়ার, আর ইউ আ লয়ার? তুমি কি দুঃখী, আর ইউ স্যাড? ইহা কি সহজ, ইজ ইট ইজি? ইহা কি সহজ ছিল, ওয়াজ ইট ইজি? ইহা কি সহজ হবে, উইল ইট বি ইজি? ইহা কি সহজ হয়েছে, হ্যাজ ইট বিন ইজি? তো আপনি যেভাবেই কোয়েশ্চেন করেন না কেন, নন ভার্ব দিয়ে যদি শেষ হয়, জাস্ট বিভার্বটাকে সামনে নিয়ে আসলেন, তাহলে আপনার কোয়েশ্চেন ফরম্যাট হয়ে গেল। তো এগুলো আপনারা যত বেশি প্র্যাকটিস করবেন আমার সাথে বা আপনার ব্যাচমেটদের সাথে, তত বেশি আপনার যে শাইনেস বা আপনার জড়তা থাকবে ওটা আস্তে আস্তে রিমুভ হবে। এরপরে দেখেন ডব্লিউএস কোয়েশ্চেন। অনেকেরই এটা ধারণা থাকে যে ডব্লিউএস কোয়েশ্চেন ইজন্ট ইট ইজি, মানে এটা কি সহজ না? তো এই ক্ষেত্রে আমাদের কিন্তু অনেক রুলস ফলো করতে হয়, যে ডব্লিউএস কোয়েশ্চেন মেক করার জন্য হাজার হাজার রুলস হয়তো বা মুখস্থ করে দেন গিয়ে আমি ডব্লিউএস কোয়েশ্চেন মেক করতে পারবো, আসলে কিন্তু একদম ভুল ধারণা। আপনারা এখন দেখতে পারবেন যে কত ইজিয়েস্ট ওয়েতে আমরা ডব্লিউএস কোয়েশ্চেন মেক করি। ডব্লিউএস ওয়ার্ড গুলো বেসিক্যালি সবাই জানেন, হাউ, হোয়াট, হোয়েন, হোয়ার, হুইচ, হুম, এগুলোই। তো এগুলো মিনিং গুলো অবশ্যই জানেন। তো যখন আপনাদের কেউ কোয়েশ্চেন করবে বাংলাতে, দেখবেন ডব্লিউএস ওয়ার্ডটা কোথায় আছে। ডব্লিউএস ওয়ার্ডটা যেখানেই থাকুক না কেন, যেখানেই বাক্যের শুরুতে থাকুক, মাঝখানে থাকুক, শেষে থাকুক, যেখানেই ডব্লিউএস ওয়ার্ড থাকুক না কেন, সেটাকে আপনি কি করবেন, বাক্যের শুরুতে নিয়ে আসবেন। এরপরে অবশ্যই বিভার্বটা বসিয়ে দিবেন, দেন এরপরে এক্সটেনশন আপনি দিয়ে দিবেন। যেমন দেখেন এখানে বলেছে যে আমি কিভাবে একজন ছাত্র, তাহলে কিভাবেটা আমি একদম বাক্যের শুরুতে নিয়ে আসবো, হাউ। কিভাবে একজন ছাত্র, হাউ এম আই আ স্টুডেন্ট। তুমি কিভাবে একজন ছাত্র, হাউ আর ইউ আ স্টুডেন্ট। মিনা কিভাবে একজন ছাত্র, হাউ ইজ মিনা আ স্টুডেন্ট। এরপরে আমি কিভাবে একজন ছাত্র ছিলাম, হাউ ওয়াজ আই আ স্টুডেন্ট। হাউ, হাউ এর পরে অবশ্যই বিভার্বটা আমি দিচ্ছি, হাউ ওয়াজ আই আ স্টুডেন্ট। আমি কিভাবে একজন ছাত্র হব, হাউ উইল আই বি আ স্টুডেন্ট। আমি কিভাবে একজন ছাত্র হয়েছি, হাউ হ্যাভ আই বিন আ স্টুডেন্ট। তাহলে আপনি ডব্লিউএস কোয়েশ্চেন যেভাবেই করেন না কেন, একদম বাক্যের শুরুতে ডব্লিউএস ওয়ার্ডটা বসিয়ে অবশ্যই বিভার্বটা দিবেন। এরপরে দেখেন, এখন আমি ডব্লিউএস ওয়ার্ড যেটাই বলি না কেন, যেমন আমি কিভাবে একজন ছাত্র, আমি যদি বলি যে আমি কেন একজন ছাত্র, তাহলে কেনর জন্য বসবে কি, কেন, হোয়াই। হোয়াই এম আই আ স্টুডেন্ট। আমি কখন একজন ছাত্র, তাহলে কখনের জন্য বসবে হোয়েন। হোয়েন এম আই আ স্টুডেন্ট। আমি কোথায় একজন ছাত্র, তাহলে কোথায় জন্য বসবে হোয়ার। হোয়ার এম আই আ স্টুডেন্ট। তাহলে আপনি ডব্লিউএস কোয়েশ্চেন যেভাবেই করেন না কেন, বাক্যের শুরুতে যে বসিয়ে যদি আপনি বিভার্বটা বসিয়ে এক্সটেনশন গুলো বসিয়ে দেন, তাহলে কিন্তু আর কোনো প্রবলেমই হচ্ছে না। আপনি যে কারোর সাথে ডব্লিউএস কোয়েশ্চেন দিয়ে কনভারসেশন করতে পারেন, কারণ আপনার ফরম্যাটটা একই। যেমন আমি সুখী দিয়ে এক্সাম্পল আপনাদেরকে দেখিয়েছি, এখন আমি সুখী দিয়ে ডব্লিউএস কোয়েশ্চেন গুলো আপনাদেরকে দেখিয়ে নেই। যে আমি সুখী, আই এম হ্যাপি। তাহলে আমি কিভাবে সুখী, হাউ এম আই হ্যাপি। আমি কিভাবে সুখী ছিলাম, হাউ ওয়াজ আই হ্যাপি। আমি কিভাবে সুখী হব, হাউ উইল আই বি হ্যাপি। আমি কিভাবে সুখী হয়েছি, হাউ হ্যাভ আই বিন হ্যাপি। তুমি কিভাবে সুখী, তুমি কিভাবে যদি আমি না বলি যে তুমি কেন সুখী, তাহলে কেন, কেন জন্য আসবে হোয়াই। তুমি কেন সুখী, তাহলে হোয়াই আর ইউ হ্যাপি। তুমি কেন সুখী ছিলে, তাহলে হোয়াই আর ইউ হ্যাপি। তুমি কেন সুখী হবে, তাহলে হোয়াই উইল ইউ বি হ্যাপি। তুমি কেন সুখী হয়েছো, তাহলে হোয়াই হ্যাভ ইউ বিন হ্যাপি।
তাহলে আপনি কোয়েশ্চেন যেভাবেই করেন না কেন, 4টা সিচুয়েশন যদি আপনি মাথায় রাখেন তাহলে অলমোস্ট আপনি হাজার হাজার সেন্টেন্সেস মেক করতে পারেন। তাহলে আপনারা দেখলেন যে এই 4টা সেন্টেন্স যদি আমরা মনে রাখি যে আমি একজন ছাত্র, আমার স্টুডেন্ট, আমি একজন ছাত্র ছিলাম, আই ওয়াজ এ স্টুডেন্ট, আমি একজন ছাত্র হব, আই উইল বি আ স্টুডেন্ট, আমি একজন ছাত্র হয়েছি, আই হ্যাভ বিন আ স্টুডেন্ট। এখন এটাকে আমরা চাইলে নেগেটিভ যদি করি, যদি কোনো সেন্টেন্স নেগেটিভ করার থাকে তাহলে আমরা জাস্ট ভার্বের পরে নট বসিয়ে দিব, তাহলে কিন্তু আমাদের নেগেটিভ সেন্টেন্সেস হয়ে গেল। আবার এটাকে যদি আমি কোয়েশ্চেন করি, ইয়েস নো কোয়েশ্চেন, আমি ভার্বটাকে জাস্ট বাক্যের শুরুতে নিয়ে আসবো, তাহলে কিন্তু আমার প্রত্যেকটা সেন্টেন্স ইন্টারোগেটিভ মানে ইয়েস নো কোয়েশ্চেন হয়ে গেল। আবার এটাকে যদি আমি ডব্লিউএস কোয়েশ্চেন করতে চাই তাহলে ডব্লিউএস ওয়ার্ডটা কোথায় আছে সেটা আমি দেখব, দেখার পরে দেন আমি বিভার্বটা বসিয়ে এরপরে আমি এক্সটেনশন দিয়ে দিব, তাহলে ডব্লিউএস কোয়েশ্চেন যেভাবেই আমরা মেক করি না কেন আমরা যে কোনো ডব্লিউএস কোয়েশ্চেন মেক করতে পারি। তো আমরা আরেকটু দেখি যে এই সেন্টেন্স গুলো, তাহলে আমরা যেটা ছিলাম যে সেটা হচ্ছে যদি আমাদের, আমি আপনাদেরকে বুঝিয়েছি যে আমাদের মেথডটা কি, যে আমরা যখন কথা বলি তখন এটা যদি আপনারা একটু খেয়াল করে দেখেন তাহলে দেখতে পারবেন যে আমাদের প্রত্যেকটা কথা দুইটা জায়গায় গিয়ে স্টপ হয়, দুইটা ওয়ার্ডে গিয়ে স্টপ হয়, হয়তো আপনি ভার্ব দিয়ে স্টপ হবে, না হলে নন ভার্ব দিয়ে স্টপ হবে। তো আমরা ইংরেজি শেখার ক্ষেত্রে আমরা মনে করি কি আমাদের অনেক কঠিন কঠিন ওয়ার্ড শিখতে হবে, কঠিন কঠিন আমার সেন্টেন্স গুলো মেক করতে হবে, কিন্তু আসলে কিন্তু তা না। আপনারা একটু যদি ইমাজিন করে দেখেন দেখতে পারবেন যে আপনি ইংরেজিতে কি কথা বলবেন, যে তুমি কোথায় থাকো, তুমি কি খাও, তুমি কি করো, কিভাবে করো, এই জায়গায় কিভাবে যাও, তুমি কি পড়াশোনা করেছো, এগুলো কিন্তু আমরা কথা বলি। তো খুব কঠিন ওয়ার্ড দিয়ে যে আমরা কথা বলি তা কিন্তু না। সো আপনারা যদি এই ভার্ব এবং নন ভার্ব দিয়ে আপনি যদি সেন্টেন্স মেকিং করতে পারেন তাহলে দেখবেন কত ইজিয়েস্ট ওয়েতে আপনি কনভারসেশন করতে পারতেছেন। সেন্টেন্স যদি আপনি মেক করতে পারেন তাহলে কিন্তু কনভারসেশনটা আপনার 50% কমপ্লিট হয়ে যায়। তো এই সেন্টেন্স মেকিং হচ্ছে আপনারা আমাদের মেথড অনুযায়ী করবেন ভার্ব এবং নন ভার্ব দিয়ে, আর বাকি যে 50% থাকবে সেটা আপনারা প্রত্যেকটা ক্লাসে স্টুডেন্টের সাথে আমার সাথে কনভারসেশন করে আপনার জড়তাটা রিমুভ করে আপনি কন্টিনিউ করবেন। আর দেখেন স্ক্রিনে প্লিজ যিনি আঁকাকি করছেন কাইন্ডলি আঁকাকি করবেন না, বিকজ দিস ইজ ক্লাসরুম, আপনার জন্য কিন্তু 10 জনের ক্ষতি হয়, ঠিক আছে? আপনারা তো সবাই ম্যাচুরিটি স্টুডেন্ট আলহামদুলিল্লাহ, আপনারা তো বুঝেন, আপনাদের জন্য দেখা যাচ্ছে কি 10 জনের ক্ষতি হবে। সো আপনার যিনি আঁকাকি করছেন প্লিজ ইটস আ রিকোয়েস্ট আপনি আঁকাকি করবেন না। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের মেথডটা কত ইজিয়েস্ট ওয়েতে আমরা সেন্টেন্স মেক করতে পারি, এবং আপনারা আজকে নন ভার্ব দিয়ে দেখলেন। নেক্সট ক্লাসে আরেকটা যখন আপনারা ফ্রি ক্লাস বা যাচাই ক্লাস পাবেন দ্যাট টাইম তখন আমি দেখাবো যে ভার্ব দিয়ে কিভাবে সেন্টেন্স গুলো মেক করতে হয়। আর এখানে আমরা 4টা সিচুয়েশন করেছি, আমরা কিন্তু কথা বলার জন্য আমরা এত টেন্সের 12টা সিচুয়েশন আমাদের লাগে না, কিন্তু পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস, এত সিচুয়েশন আমাদের লাগে না। আমরা কিন্তু এই 4টা সিচুয়েশন করলেই দ্যাটস এনাফ। এই 4টা সিচুয়েশনে যদি আমরা নেগেটিভ ভাবে কথা বলতে পারি, ইন্টারোগেটিভ দিয়ে কোয়েশ্চেন করতে পারি তাহলে কিন্তু আমাদের চলে। তাহলে এই 4টা সিচুয়েশন যদি আমরা মুখস্থ করি, যেমন আমি একজন ছাত্র, আই এম এ স্টুডেন্ট, দ্যাট টাইম আমি 3টা ভার্ব মাথায় রাখবো, এম, ইজ, আর। যদি অতীত সিচুয়েশন থাকে তাহলে এম ইজ আরটাকে সরিয়ে আমি শুধু 2টা ভার্ব মাথায় রাখবো, ওয়াজ, ওয়ার। ভবিষ্যতের ক্ষেত্রে উইল অথবা শ্যাল, নন ভার্বের ক্ষেত্রে উইল বি অথবা শ্যাল বি, মানে ভার্বের সাথে বি আসবে। পারফেক্টে হলে হ্যাভ বিন অথবা হ্যাজ বিন। আর এই 4টা সিচুয়েশন যদি আমরা মুখস্থ করি তাহলে কিন্তু আমাদের ভার্ব গুলো বসানো, যে কোনো সেন্টেন্সে ভার্ব বসানো দ্যাটস নট ডিফিকাল্ট। তো এখন এগুলোকে যদি আমরা নেগেটিভ করতে যাই তাহলে কি করব, আমরা জাস্ট ভার্বের পরে নট বসিয়ে দিব, তাহলে কিন্তু আমাদের নেগেটিভ সেন্টেন্সেস হয়ে যাচ্ছে। আবার এটাকে কোয়েশ্চেন করলে এই প্রত্যেকটা বিভাগকে বাক্যের শুরুতে নিয়ে আসবো, তাহলে হয়ে যাচ্ছে। ডব্লিউএস কোয়েশ্চেন করলে ডব্লিউএস ওয়ার্ডটা বাক্যের শুরুতে বসিয়ে এরপর বিভাগটা বসিয়ে আদার জিনিসগুলো আমি দিয়ে দিব, তাহলে কিন্তু আমাদের হয়ে যাচ্ছে। তাহলে এভাবে করে আমরা কিন্তু বড় সেন্টেন্সেসও যে কোনো ভাবে আমরা মেক করতে পারি। যেমন আমি যদি বলি যে বাজার থেকে অনেক কিছু ক্রয় করা সম্ভব, তো এখানে বাক্যটা শেষে দেখেন কি আছে, যে বাজার থেকে অনেক কিছু ক্রয় করা সম্ভব, তাহলে বাক্যের শেষে আছে সম্ভব, তাহলে সেক্ষেত্রে এটা হচ্ছে আপনার নন ভার্ব।
তাহলে সম্ভব যেহেতু আছে, তো এই ক্ষেত্রে আপনারা আমরা অ্যাকচুয়ালি 24 ক্লাসেস আপনারা যেটা পাবেন, আমরা টেন্স গ্রামার বলেন কিছু ফলো করব না, বাট কিছু ইজি টিপস এর মাধ্যমে আপনাদেরকে এই স্পোকেন প্র্যাকটিস গুলো করানোর ট্রাই করব। তো এই জিনিসটা আপনারা মনে রাখেন, যদি বাক্য যদি আপনার শেষে সম্ভব, অসম্ভব, ভালো, মন্দ, সহজ, কঠিন যদি থাকে, সেক্ষেত্রে আপনি সাবজেক্ট হিসেবে ইটটা মাথায় রাখবেন। এখানে কোনো সাবজেক্ট খুঁজে পাবেন না, এক্ষেত্রে ইট বসবে। যেমন তাহলে ইট বসালাম, যেহেতু বাক্য আমার নন ভার্ব দিয়ে শেষ হয়েছে, সম্ভব, তাহলে ইট যেহেতু আছে সিঙ্গুলার সাবজেক্ট, আপনি ভার্ব বসাতে হবে সিঙ্গুলার, তাহলে ইট ইজ। এবং এরপর আপনি যা করবেন সেটা হচ্ছে বাক্যের শেষে যে নন ভার্বটা থাকবে সেটা আমি ভার্বের পরপর বসিয়ে দিব। সেন্টেন্স আমার যত বড়ই হোক না কেন, দ্যাটস নট প্রবলেম, আপনি বাক্যের শেষে যে নন ভার্বটা থাকবে সেটা ভার্বের পরপর বসিয়ে দিবেন। তাহলে সম্ভব, তাহলে কি ইট ইজ পসিবল, ইট ইজ পসিবল। এরপরে আপনি যা থাকবে উল্টা দিক থেকে ধরে ধরে যদি এক একটা ওয়ার্ড বসান, তাহলে আপনার সেন্টেন্সটা কমপ্লিট হয়ে যাবে। যেমন আমার এক্সাম্পলটা কি ছিল, যে বাজার থেকে অনেক কিছু ক্রয় করা সম্ভব, তাহলে সম্ভব পর্যন্ত আমি লিখে ফেলেছি। এরপর আগে কি আছে, ক্রয় করা। তাহলে যেহেতু ইজ একটা ভার্ব আছে, তাহলে ক্রয় করাটাও আরেকটা ভার্ব, তাহলে এটাকে আমি শুধু বাই বসাতে পারবো না, এখানে আমার ইনফিনিটিভ করতে হবে, টু বাই বলতে হবে। তাহলে ইট ইজ পসিবল টু বাই। এরপরে বাজার থেকে অনেক কিছু ক্রয় করা সম্ভব, ক্রয় করা পর্যন্ত আমি করে ফেলেছি। তাহলে বাজার থেকে অনেক কিছু, এর পরে আছে কি অনেক কিছু, তাহলে মেনি থিংস। এরপরে আছে থেকে, ফ্রম, এরপরে আছে বাজার, মার্কেট। তাহলে আমার পুরো সেন্টেন্সটা কিভাবে হলো, যে ইট ইজ পসিবল টু বাই মেনি থিংস ফ্রম দ্য মার্কেট। তাহলে বাজার থেকে অনেক কিছু ক্রয় করা সম্ভব। এই সিচুয়েশনকে যদি আপনি অতীতে বলতে চান তাহলেও পারবেন, কিন্তু যে বাজার থেকে অনেক কিছু ক্রয় করা সম্ভব ছিল, জাস্ট আপনি কি করবেন, ভার্বটাকে চেঞ্জ করবেন, যে ইসের পরিবর্তে নিয়ে আসবেন ওয়াজ। ইট ওয়াজ পসিবল টু বাই মেনি থিংস ফ্রম দ্য মার্কেট। আর এটাকে যদি আপনি ভবিষ্যতে বলতে চান, যে বাজার থেকে অনেক কিছু ক্রয় করা সম্ভব হবে, তাহলে হবের জন্য জাস্ট উইল বিটা বসিয়ে দিবেন, it will be possible to buy many things from the market। আবার এটাকে যদি পারফেক্টলি নিয়ে যান, যে বাজার থেকে অনেক কিছু ক্রয় করা সম্ভব হয়েছে, সেক্ষেত্রে আপনি বলবেন it has been possible to buy many things from the market। সেম ওয়েতে আপনি বড় বড় সেন্টেন্সেস কিন্তু মেক করতে পারবেন। যে আমাদের ফরম্যাটটা যদি একটু মনে রাখেন, ফার্স্টে সাবজেক্ট বসাবেন, নন ভার্ব দিয়ে বাক্য শেষ হলে যে তিনটা ভার্ব মাথায় রাখবেন প্রেজেন্টের ক্ষেত্রে, am is are, এরপরে বাক্যের শেষে যে নন ভার্বটা থাকবে সেটা বসিয়ে দিবেন। এটা হলো স্ট্রাকচার। এরপরে দেন বাক্যে বাকি যা কিছু থাকবে উল্টা দিক থেকে ধরে ধরে একটা ওয়ার্ড করে বসিয়ে দিবেন। এটা হচ্ছে যারা অনেকে উইক স্টুডেন্ট থাকেন, যে সেন্টেন্স মেকিং এর ক্ষেত্রে প্রবলেম হচ্ছে, সেন্টেন্স মেকিং যদি না পারেন তো কনভারসেশন তো পসিবল হয় না। তো এই ওয়েতে যদি ফলো করেন, খুব ইজিয়েস্ট ওয়েতে কিন্তু আপনারা কনভারসেশন করতে পারেন। আবার এটাকে যদি আপনারা ইন্টারোগেটিভও করতে চান তাও পারবেন, জাস্ট ভার্বটাকে সামনে নিয়ে আসবেন। যেমন আমি যদি এটাকে বলি যে বাজার থেকে কি অনেক কিছু ক্রয় করা সম্ভব, তাহলে ইজটাকে সামনে নিয়ে আসবেন, ইজ ইট পসিবল টু বাই মেনি থিংস ফ্রম দ্য মার্কেট। আবার যদি অতীতে বলেন যে বাজার থেকে কি অনেক কিছু ক্রয় করা সম্ভব ছিল, তাহলে ওয়াজ ইট পসিবল টু বাই মেনি থিংস ফ্রম দ্য মার্কেট। তাহলে এভাবে করে কিন্তু আপনারা যখন আমাদের 24 ক্লাসেসে আমাদের ভার্ব নন ভার্ব দিয়ে সেন্টেন্স গুলো আপনারা মেক করার ট্রাই করবেন, কনভারসেশন করবেন, তখন দেখবেন 24 ক্লাসের শেষে আস্তে আস্তে আপনাদের প্রবলেম গুলো রিমুভ হয়ে যাচ্ছে।